রামেসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ শুরু আজ মঙ্গলবার। অন্যদের জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে আসামি, বলেছে ডিপি। ইসলামী ব্যাংকের আন্দোলনরত গ্রাহকদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ার গ্যাস নিক্ষেপ। রাতে বোর্ড সভায় এমডির পদত্যাগপত্র গৃহীত। সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাকচ করলেন মশক নিধন কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটির মেয়র সহ 5 জনের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। ধানমন্ডিতে জানাজা অনুষ্ঠিত। আরেক দফা জানাজা শেষে দাফন করা হবে ভোলায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। জিয়া খানের রিপোর্ট। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে সংগঠিত নৃশংস ঘটনার বর্ণনা দেন। ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ধারায় চার্জ গঠন করেছেন এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য, অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড, এই দুটি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। এ সময় সোহেল রানা ও তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট, তারা নির্দোষ, এটা বলছে আমাকে। আমার প্রত্যাশা হবে মামলার চার্জ গঠন হয়েছে, কালকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক। আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানান জনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তোলেন পাবলিক প্রসিকিউটর। আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দর্শব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের, যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নাই। এই মামলায় রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্য সহ 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে 29 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করারও বাধ্যবাধকতা রয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অবিচার ও দীর্ঘসূত্রতার কারণে দেশে অন্যায় অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রামিসার পরিবারের সাথে দেখা করার পর তিনি এসব কথা বলেন। রামিসা হত্যার বিচারে সরকারের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার আন্তরিক হলে খুব দ্রুতই বিচার হবে। আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না বলে আশাবাদী তিনি। এর আগে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি রামিসার বাবার খোঁজ খবর নেন ও তার প্রতি গভীর সমবেদনা জানান জামায়াতের আমির। শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা রামিসার বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হৃদরোগ সন্দেহে কার্ডিয়াক কেয়ার ইউনিট সিসিইউতে পর্যবেক্ষণে আছেন তিনি। তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে রামিসার পরিবারের সদস্য ও কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। একই সাথে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য বলেন। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। উত্তেজনা কমাতে আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও জল কামান ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এদিকে রাতে ব্যাংকের বোর্ড সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে আলতাফ হোসাইনকে। বিস্তারিত জিয়াল হক সবুজের রিপোর্টে। সোমবার ব্যাংক খোলার প্রথম দিনেই রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ঘটে লঙ্কাকাণ্ড।
নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে ডাকা এই মানববন্ধন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিলকুশে এলাকায়। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, ব্যবহার করা হয় জলকামান ও সাউন্ড গ্রেনেড। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ডাকা এই আন্দোলন কর্মসূচি ঘিরে বিক্ষোভের সময় আহত হন বেশ কজন। আন্দোলনকারীদের দাবি, গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অযৌক্তিকভাবে বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে, কিন্তু পুলিশ অতর্কিত এসে আমাদের উপরে লাঠিচার্জ এবং জলকামান করছে। আমাদের অনেক ভাই আহত হয়েছে। এই সালামের কারণে আজকে এই পর্যায়ে এসেছে। তো গত 1.5 বছর একটা পর্যায়ে গ্রাহকদের আবার আস্থা ফিরে এসেছিল। এই ঘটনার মাধ্যমে, নিয়োগের মাধ্যমে আবারও সেই শঙ্কা যে এই ব্যাংকটা আবার এই সালামের পকেটে যাবে, আবার সেই লুটপাটের ধারা চালু হবে। উনি তো ফ্যাসিস্টের দোসর। উনি এই ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ওনার লক্ষ্য উদ্দেশ্য একমত নয়। ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংক। ঘণ্টাখানেক পর ছত্রভঙ্গ আন্দোলনকারীরা আবারও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ করেন। পুলিশি সতর্কতার মধ্যে চলা এই আন্দোলনে নতুন চেয়ারম্যানকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তার পদত্যাগ চান বিক্ষুব্ধরা। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, 3 কোটি গ্রাহকের আমানত নিয়ে আপনারা ঝিলিমিলি খেলবেন না। 3 কোটি আমানতের গ্রাহক মানে শুধু 3 কোটি আমানতের গ্রাহক নয়, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের গ্রাহক। আপনারা যেভাবে অবৈধভাবে চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন, অনতিবিলম্বে এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে আপনারা বাদ দিবেন। নতুন চেয়ারম্যান যেন কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে না পারেন, সেজন্য তাকে প্রতিহত করার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ যথার্থ দাবি করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, খুরশিদ আলমকে তার পদ থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই। ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে একটি গ্রুপ সংক্ষুব্ধ। আমাদের দেশে যে বেসরকারি ব্যাংকগুলো আছে, বিভিন্ন ব্যাংকের যারা চেয়ারম্যান বা উদ্যোক্তা, তাদের এক বিশেষ রাজনৈতিক পরিচয় আছে। অনেকেই রাজনৈতিকভাবে পরিচিত, কিন্তু কোনোভাবেই সেই ব্যক্তির পরিচয়ের কারণে সেই ব্যাংকটাকে কোনো রাজনৈতিক দলের ব্যাংক হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। ঈদ উদযাপন শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে পবিত্র ঈদ উল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও সরকারি ও বেসরকারি অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল 9টার কিছু পরে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। দিনভর ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রিপরিষদের সদস্যরাও। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষে কর্মকর্তা কর্মচারী উপস্থিতি ছিল তুলনামূলক কম। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হয়, শুভেচ্ছা ও কুশল বিনিময়ে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে অনেককে। মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দাঁড়ালেই হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন এবং 5 কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর সম্পর্কিত প্রস্তাব অনুমোদনের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। এই সময় প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় যাওয়ার কোনো দরকার নেই। দেশে সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2-3 ঘন্টা অবস্থান করলে মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। জাতীয় রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। স্বাধীনতা সংগ্রাম, গণ অভ্যুত্থান, সংসদ আর মন্ত্রিসভার বহু স্মৃতিকে পেছনে ফেলে না ফেরার দেশে চলে গেছেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে স্কয়ার হাসপাতালের মার্চুয়ারিতে রাখা হয় তার মরদেহ। মঙ্গলবার বাদ জোহর ভোলায় জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে এই রাজনীতিবিদকে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। 69-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতার স্বপ্ন আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছেন তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বের পথে তার উত্থান। 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তিনি হয়ে ওঠেন গণমানুষের পরিচিত মুখ। পরে মহান মুক্তিযুদ্ধেও পালন করেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।
রাজনীতির দীর্ঘ পথ চলায় 9 বার ভোলা থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। দায়িত্ব পালন করেন শিল্পমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর। রাজনীতির মাঠে নানান চড়াই উতরাই পেরোলেও দীর্ঘ অসুস্থতার কাছে হার মানতে হয় তাকে। তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, একটি স্বাধীন নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই। উনি অসম্ভব মা ভক্ত ছিলেন। যখনই বাইরে যেতেন মাকে চুমা দিয়ে যাইতেন, রাত যত হোক ফিরে এসে মাকে চুম্বন করতেন। দ্বিতীয় হলো উনি পৃথিবীর যে কোনো জায়গায় ছিলেন, যে কোনো জায়গায় যাইতেন, মানুষকে দেখাইতেন না, কিন্তু উনি নামাজ পড়তেন, অসম্ভব নামাজ পড়তেন। তৃতীয় গুণটা ছিল ওনার যে উনি মানুষকে উপকার করে কোনোদিন সেটা বাইরে প্রকাশ করতেন না। তোফায়েল আহমেদ স্বাধীনতারই একটি অংশ, আমরা তাকে স্বাধীনতার সম্পূর্ণ স্বাধীনতার একটি অংশ বলে দাবি করি। আমি বোধহয় বাংলাদেশে জীবিতদের মধ্যে প্রথম এখনো বেঁচে আছি যার সাথে 1958 সালে তোফায়েল আহমদের পরিচয় হয়েছিল। তোফায়েল আহমদ স্কাউট ছিলেন। 1958 সালে ভোলা গভর্নমেন্ট স্কুলের ছাত্র হিসেবে পাকিস্তান জাতীয় জাম্বুরিতে সে যোগ দিয়েছিল। আমি তখন ঢাকা ডিভিশনের কন্টিনজেন্ট লিডার, সেই হিসেবে তার সাথে আমার পরিচয়। এবং আমরা বড় ভাই ছোট ভাই ছিলাম। সোমবার বাদ মাগরিব ধানমন্ডি তাকোয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। জানাজা শেষে জয় বাংলা স্লোগান দিলে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী 3 দিনের মধ্যে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। হাসপাতালটিতে 6 শিশুর মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী এক মা মামলা করেছেন বলেও জানান। গতকাল ঈদের ছুটির পর সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে। মন্ত্রী আরও জানান, ঈদের আগে ঘটে যাওয়া 6 শিশুর মৃত্যুর ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত করবে। শিশুদের মায়েদের বক্তব্য নেওয়া সহ বিভিন্ন বিষয় বিবেচনায় এনে তদন্তকে আরও কার্যকর করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। সাংবাদিকদের কর্তব্য পালনে কোনো হাসপাতাল যাতে বাধা না দেয় সে বিষয়ে নির্দেশনা দেওয়ার কথাও জানান। ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকু আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্য অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। উনি ওনার আরেকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত ছিলেন। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়া, উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদী স্বার্থে জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জ্বালানির সংকটের পর বিশ্বের অধিকাংশ আমদানি নির্ভর দেশ জ্বালানির দাম সমন্বয় করেছে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সেই চাপ সহ্য করে আগের দাম বহাল রেখেছিল। রাজধানীর একটি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। 2026-27 অর্থ বছরের বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই বাজেটের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কোরবানির পশুর চামড়া সংক্রান্ত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেননি। ব্যক্তিগতভাবে কোরবানি দেয়া অনেকে চামড়া দান করেছেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়, ফলে চামড়ার মান কমে যায় এবং নির্ধারিত দাম পাওয়া সম্ভব হয় না বলে মনে করেন মন্ত্রী। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার এবার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। এরপরও অনেক ক্ষেত্রে সংরক্ষণে অবহেলা ও সচেতনতার ঘাটতির কারণে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি। বাজেট অর্থমন্ত্রী মহোদয়ের বিষয়, অর্থ মন্ত্রণালয়ের বিষয় আমার পক্ষে সমীচীন হবে না। তবে এটুকু আমি বলতে পারি, আগামী বাজেট যেটি হবে সেটি ব্যবসা বান্ধব হবে, বিনিয়োগ সহায়ক হবে। ঈদের রেশ কাটতে না কাটতেই অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে আরো 5 টাকা বাড়ানোয় ক্ষুব্ধ মোটর সাইকেল চালকরা। বিপাকে পড়েছেন প্রাইভেট কারের মালিকরা। আরো জানাচ্ছেন সৈকত সাদিক। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে রবিবার অকটেন পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে 5 টাকা বাড়িয়েছে সরকার। 1 মাস আগে অকটেন প্রতি লিটারে 20 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় 140 টাকা। এখন অকটেনের দাম 145 টাকা, পেট্রোলের দাম 140 টাকা ও কেরোসিনের দাম 135 টাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সোমবার থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। ঈদের ছুটির পর হঠাৎ করে অকটেন ও পেট্রোলের দাম বাড়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মোটরসাইকেলের চালকরা। হঠাৎ করে আমাদের কষ্টজনক এটা আসলে, এটা দাম বাড়ানো সব কিছু জিনিস দাম বাড়ানো। তেল নর্মাল রেটে ছিল তখন, যে তেলটা তুলে যে কয়দিন যেতাম এখন তার অর্ধেকও যাইতে পারে না, ওই পরিমাণ তেল তুলে। খুব খারাপ অবস্থা। সব কিছু মিলিয়ে ঠিক থাকলেও মনে করেন আমাদের জন্য এটা অনেক বড় ক্ষতিকর। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের নামে 1 মাসের ব্যবধানেই 2 বার তেলের দাম বাড়ানোকে জুলুম বললেন প্রাইভেট কারের মালিকরা। জনগণের জন্য জুলুম। তো অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি এটা আপনার 5 টাকা আবার বাড়ানো ঠিক হয় নাই আমি মনে করি। এটা তো আমাদের জন্য বিশাল একটা চাপ। এই চাপের কারণে আমাদের অনেক ক্ষতি হবে। ফিলিং স্টেশনের প্রতিনিধিরা জানান, সোমবার থেকে তারা নতুন দামে তেল বিক্রি করছেন। পাবলিকলি তো কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা র্যান্ডমলি পাচ্ছি না ডিপো থেকে, আমাদেরকে এখন একটা কোটা করে দিচ্ছে। যদিও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে, তবে সরকার যাতে অকটেন ও পেট্রোলের দামও নিয়ন্ত্রণে রাখে সেই দাবি তুলেছেন সাধারণ গ্রাহকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে শিক্ষা, স্বাস্থ্য ও ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো যাবে না। সকল অর্থের বড় অংশ ভর্তুকির পিছনে ব্যয় হয়ে গেলে প্রত্যেকটি বিভাগ ক্ষতিগ্রস্ত হবে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দ্রুত দেশে তেলের দাম কমানো হবে। শিগগিরই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন। আসছে বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য শুভ খবর আসছে উল্লেখ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে চায় সরকার। ঈদের ছুটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবারের ঈদ অনেকের স্বস্তিতে কাটেনি বলেও জানান অনিন্দ্য ইসলাম। এ কথা তো কেউ বলছে না যে যখন জ্বালানিতে মূল্য শতভাগ বৃদ্ধি পেয়েছিল তখনও সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। এটা তো কিছুটা হলে সমন্বয় করতে হবে, তা নাহলে আপনি যে সোশ্যাল সেফটি নেটে আপনি যে কীভাবে কাভার করবেন। আজকে আমরা বলছি যে আমরা স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়াতে চাই, আমরা বলছি শিক্ষা খাতে আমরা বাজেট বরাদ্দ করতে চাই, আমরা যে অসচ্ছল পরিবারগুলোকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, আমরা যে কৃষকদেরকে ফার্মার্স কার্ডের আওতায় আনতে চাই। তো এইগুলোর জন্য যদি সমস্ত অর্থের একটি বৃহৎ অংশ যদি আপনার ভর্তুকির পিছনে ব্যয় হয়ে যায় তাহলে তো আলটিমেটলি প্রত্যেকটা সেক্টর এফেক্ট হয়ে যাবে। তো যখন এটা স্কোপ থাকে তখন কিছু রিঅ্যাডজাস্টমেন্ট হয় এবং এটা হতেই হয় সব সেক্টরগুলোকে সচল রাখার জন্য সকলের সুবিধার্থে। সংবাদ শেষ করব ক্রাইম সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ শুরু আজ মঙ্গলবার। অন্যদের জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে আসামি, বলেছেন পিপি। ইসলামী ব্যাংকের আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ার গ্যাস নিক্ষেপ। রাতে বোর্ড সভায় এমডির পদত্যাগপত্র গৃহীত।
সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাকচ করলেন মশক নিধন কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটির মেয়র সহ 5 জনের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। ধানমন্ডিতে জানাজা অনুষ্ঠিত, আরেক দফা জানাজা শেষে দাফন করা হবে ভোলায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।